নমস্কার বন্ধুরা। আজ বলবো বাসব দাশগুপ্তের নতুন উপন্যাস উদ্বাস্তুনামা। উদ্বাস্তুনামা উপন্যাসটি করুণা প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত হয়েছে। তার আগে উপন্যাসটি 2011 খ্রিস্টাব্দের নভেম্বর মাস থেকে 2013 খ্রিস্টাব্দের নভেম্বর মাস পর্যন্ত কলেজ স্ট্রিট পত্রিকায় মাছরাঙা দ্বীপ নামে প্রকাশিত হয়েছিল। উপন্যাসের দুটি প্রেক্ষাপট রয়েছে। একটি দেশভাগ সংলগ্ন বাস্তবতা এবং দেশভাগের বিভীষিকা কিভাবে একটি জনপদ জীবনকে তছনছ করে দিয়েছিল, বিশেষ করে সেই জনপদ জীবনের হিন্দু মানুষকে। সেই বাস্তবতা, আরেক বাস্তবতা, ভারত বাংলাদেশ সীমান্তে একটি নতুন চর জেগে উঠেছে। সেই চর মাছরাঙা দ্বীপ, সেখানে কিছু মানুষের স্থান জুটেছে, তারাও উদ্বাস্তু মানুষ। দেশভাগকে কেন্দ্র করে একদল মানুষ উদ্বাস্তু হচ্ছে, আবার সেই ভারত বাংলাদেশ সীমান্তের যে চর, সেখানে যারা অধিবাসী তাদের ওপর রাষ্ট্র হস্তক্ষেপ করছে, কেননা সেখানে নানা চোরাচালান, অবৈধ ব্যবসা, করাপশন এগুলো হচ্ছে। ফলে রাষ্ট্র সেই চরকে বাতিল করে দিতে চাইছে, সেই চর থেকে মানুষদেরকে সরিয়ে নিচ্ছে, সেই চরকে নির্জন করে দিচ্ছে। সেই মানুষগুলো আবার উদ্বাস্তু হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে উদ্বাস্তু মানুষের কোনো নতুন ভূখণ্ড হয় না, নতুন জন্মভূমি হয় না, পৃথক স্থায়ী বাসস্থান হয় না, তারা চিরকালেরই উদ্বাস্তু। এবং শেষ হচ্ছে যেটা দিয়ে, সেই গল্পকথকের বাড়ির গৃহদেবতা দধিমোহন, তাকেও কুলপুরোহিতের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আসলে দেখাচ্ছেন উদ্বাস্তুদের সমস্ত কিছুই ধীরে ধীরে যেন উদ্বাস্তু হয়ে যাবে। উপন্যাসটি এ কারণেই গুরুত্বপূর্ণ, একটা বিরাট প্রেক্ষাপটে রেখে তিনি দেশভাগের বাস্তবতাকে স্পষ্ট করতে চেয়েছেন। পায়ে কয়েক পুরুষের, হরিমোহন, তার ছেলে সূর্যনাথ ডাক্তার, তার ছেলে চন্দ্রনাথ, তার ছেলে ব্রতনাথ, তার ছেলে একদম তরুণ, এই বুবুন পর্যন্ত এসে কাহিনী থেমেছে গল্পকথক ব্রতনাথ। গল্পের দুটি প্লট, একদিকে মাছরাঙা দ্বীপের কাহিনী, সেই মাছরাঙা দ্বীপের করাপশন, তার আর্থসামাজিক প্রেক্ষাপট, বাস্তবতা, সেখানে খুন জখম ছিনতাই রাজনীতি, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নজরদারি এবং সেই দ্বীপকে কিভাবে মানুষ শূন্য করা যায়, কেননা সেখানে চোরাচালান, সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, তা দেখভালের দায়িত্বে আছেন উচ্চপদস্থ কর্মচারী ব্রতনাথ। আরেকটি প্লট, সেই ব্রতনাথের পূর্বপুরুষরা কিভাবে দেশভাগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মাছরাঙা দ্বীপের মতো ভৌগোলিক প্রেক্ষাপটে রয়েছে পূর্ব বাংলার যশোর, খুলনা গ্রাম। এই যশোরের একটি জনপদ ছোট কালিয়া, বড় কালিয়া, সেই অঞ্চলের মানুষ এই ব্রতনাথের পূর্বপুরুষ। লেখক দেশভাগের অনেকটা আগে থেকে শুরু করেছেন, যে একটি জনপদ কেমন হয়, বিশেষ করে হিন্দু মুসলিমের মিলিত জনপদ সম্প্রীতির মেলবন্ধনে যেমনভাবে চলে, যেভাবে চলে আসছিল আবহমান কাল ধরে, সেইভাবেই তারা বেঁচেছিল। লীগের নেতৃত্বে যখন দেশভাগের প্রসঙ্গ চলে আসছে, তখন সেই জনপদ ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
এবং দেশভাগের এই যে ভয়াবহ সত্য জনপদ জীবনে কিভাবে বয়ে যাচ্ছে এবং জনপদের সাধারণ মানুষের মধ্যে দেশভাগের বিভীষিকা কিভাবে আতঙ্কগ্রস্ত করছে এবং মানুষ চেয়েছিল স্বাধীনতা। স্বাধীনতার নামে কেউ জন্মভূমি হারাতে চায়নি। কিন্তু মেজরিটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে পূর্ব বাংলার হিন্দু মানুষ জন্মভূমিকে হারালো। এই যে সংকট, এই যে এ বেঁচে থাকার বা জন্মভূমিকে হারানোর যে বেদনা, সেই বেদনার পেছনে রাজনৈতিক, আর্থসামাজিক প্রেক্ষাপট, ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক দলগুলির কার্যকলাপ সমস্ত নিয়ে লেখক একটা বিরাট প্রেক্ষাপটে সাজিয়েছেন। যশোর ও খুলনা দেশভাগের কিছু আগেই মানুষ বুঝেছিল যে যশোর বুঝি পাকিস্তানে চলে যাবে আর খুলনা বুঝি হিন্দুস্থানে চলে আসবে। ফলস্বরূপ যশোরের যে অধিবাসী সেই হরিমোহন আগেই খুলনায় চলে এসেছিলেন। তার সন্তান সূর্যনাথ, সেও ধীরে ধীরে যশোর থেকে পারিবারিক সমস্ত বিষয় ধীরে ধীরে খুলনায় নিয়ে এসেছিলেন এবং তাদের দৃঢ় বিশ্বাস ছিল খুলনা ভারতেই থাকবে। এবং শেষ পর্যন্ত কিন্তু 14ই আগস্ট দেখা যাচ্ছে যে খুলনা ভারতেই। 15ই আগস্ট সকালেও তারা দেশ স্বাধীন হয়েছে সেই উৎসবে মেতে উঠেছেন, কিন্তু বিকেলে দেখা যাচ্ছে খুলনা আর ভারতে নেই, পাকিস্তানে চলে গেছে এবং তাদের দেশ ত্যাগ করতে হবে। এই যে বেদনা, সেটা উপন্যাসের একদম শেষে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে লেখক একটা বড় প্রেক্ষাপটে এবং দেশভাগ সংলগ্ন বাস্তবতা এবং দেশভাগের পশ্চাতে যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় নেতাদের জীবনচরিত এবং তাদের স্বার্থচরিত ছিল, তা তিনি খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছেন এবং যথাযথভাবে উপন্যাসটি মূলত গবেষণা করেই লেখা, ইতিহাসকে সামনে রেখে এবং সেই খুলনা তাদের যে বাস্তবতা সেগুলোকে ধরে একটা ভয়াল প্রেক্ষাপটকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। লীগ, কংগ্রেস, হিন্দু মহাসভা কেউই যুক্তবঙ্গ চাননি এবং অখণ্ড বঙ্গ প্রদেশ করলে কি অসুবিধা ছিল তারা বুঝতে পেরেছিলেন এবং সকলেই দেশভাগের পক্ষে মতামত দিয়েছিলেন। পূর্ববঙ্গের সেই যোগেন মণ্ডল, তার অনুগামীরা কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গেল, নমশূদ্র সম্প্রদায় এবং জনপদের মধ্যে লীগপন্থীরা কিভাবে ধীরে ধীরে সন্ত্রাস চালানো শুরু করল এবং যে জনপদ এতকাল একত্রিত হয়ে এসেছিল সেখানে সংখ্যালঘু মানুষের আর বসবাসের কোনো পরিসর রইল না। এই যে থিমটা বা এই যে এই প্লটটা, এটাকে লেখক একটা বিস্তৃত পরিসরে ধরেছেন এবং তাদের তো অনেকবার উদ্বাস্তু হতে হয়েছে। একবার যশোর থেকে খুলনা, আবার খুলনা থেকে এদেশে, এবং যশোরেই থেকে গিয়েছিল সেই সূর্যনাথের পিসি, সে সেখান থেকে খুলনায় আসেনি, কেননা সে তার নিজস্ব স্বদেশ ভূমি পরিত্যাগ করতে চায়নি, জেদের বশে যে মরলে এখানেই মরব। এবং উপন্যাসের শেষেও হরিমোহনও ত্যাগ করতে চাইছেন না। আসলে যার শেকড় মাটির গভীরে প্রবেশ করে গেছে তাকে আর কিভাবে উপড়ানো যায়, তা বুঝি আর উপড়ানো সম্ভব নয়। কিন্তু দেশভাগ মানুষকে সমস্ত থেকে বিচ্যুত করে
ছিন্নমূল করতে বাধ্য হয়েছিল। সেই প্রেক্ষাপটকে লেখক দেখিয়েছেন। সমস্ত মুসলিমই যে খারাপ তা নয়, কোনোদিনই সমস্ত জাতির সমস্ত মানুষ খারাপ হতে পারে না। সেই যশোর খুলনাতেও নিয়াজউদ্দিনরা ছিলেন যারা সম্প্রীতির সূত্র বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর সে সূত্র বজায় রাখেনি। আসলে হিন্দু মানুষ আর সাহসই পায়নি। দেশভাগের আগে বিশেষ করে 2-3 মাস ধরে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটকে লেখক একদম সচিত্র আকারে রূপদান করতে চেয়েছেন এই উপন্যাসে। পূর্ব বাংলার সহজ সরল সেই জনপদের মানুষ, আত্মভোলা মানুষ নিজের জীবন চেতনায় মশগুল ছিল, অথচ রাষ্ট্রপ্রধানদের হঠকারী সিদ্ধান্তে তাদের জীবনচরিত্রের সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে রাষ্ট্রপ্রধানদের বক্তব্য, তাদের কার্যকলাপ, সেই কার্যকলাপ রেডিওর মাধ্যমে সেই জনপদ প্রদেশে পৌঁছে যাওয়া এবং সেই রাজনৈতিক পটভূমি এবং রাষ্ট্রনৈতিক নেতাদের মতামত এবং সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা, এইটা বড় কার্যকরী দিক হয়ে উঠেছে। এবং উপন্যাসটা সহজ গদ্যেই লেখা, তবে অনেকটা ভেতর থেকে লেখা, যে দেশভাগের রাজনৈতিক কারণ এবং রাষ্ট্রনেতাদের যে মুখ্য উদ্দেশ্য তা কিভাবে কার্যকারী হলো সাধারণ মানুষকে কোনো মূল্য না দিয়ে, সেটা লেখক যথাযথ বিশ্লেষণে দেখিয়েছেন। এবং সকলেই কিন্তু মুসলিমরাও লীগের বিরোধিতা করছেন, হিন্দু জনগোষ্ঠীরাও তোমার সেই হিন্দু মহাসভা কংগ্রেসের বিরোধিতা করছেন, কমিউনিস্ট পার্টির কখনো বিরোধিতা করছেন। কেউই এই সাধারণ মানুষের সত্যকে ভেবে দেখেনি। র্যাডক্লিফ, মাউন্টব্যাটেন কেউই এই সাধারণ মানুষের সত্যকে ভেবে দেখেননি। তাদের কাছে মানে স্থায়ী সমাধান হিসাবে বিভাজনটাই বড় হয়ে উঠেছিল। সেই যে বিভাজনের পাশ্চাত্যে একটা গোটা জনপদ কিভাবে জনশূন্য হয়ে গেল, এত বছরের ঐতিহ্য ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যশোর, খুলনা আর হিন্দু মানুষদের বসবাসের উপযুক্ত স্থান রইল না। দিনের পর দিন ছিনতাই, খুন, মার্ডার, ধর্ষণ এইসব চলতে লাগলো এবং জমি জমা ছিনিয়ে নেওয়া চলতে থাকলো। সেই যে বিভীষিকা, সেই বিভীষিকাকে তিনি দেখাতে চেয়েছেন। এই বিভীষিকার সাথে জড়িয়ে আছে আরও এক নতুন প্লট, সেটা মাছরাঙা দ্বীপের। এবং দুটি প্লটকে সামনে রেখে দেখাচ্ছেন যে উদ্বাস্তু মানুষদের সারা জীবনেও কোনো পরিত্রাণ ঘটবে না। সেই রোহিঙ্গাদের অত্যাচার বা ছিটমহল বৃত্তান্ত, সেখান থেকে মাছরাঙা দ্বীপ নতুন চর জেগে উঠেছে, সেখানে কিছু উদ্বাস্তু মানুষ এসে বসবাস শুরু করেছিলেন, কিন্তু সেখানে সেই দ্বীপের চরিত্রও দিন দিন বদলে যাচ্ছে এবং সেখানে ছিনতাই, সন্ত্রাসবাদী কার্যকলাপ, চোরাচালান এসব ঘটছে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধান সেখানে নজর দিচ্ছেন এবং বিশেষ করে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী সেখানে মানে রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে সেই দ্বীপকে জনশূন্য করে দিচ্ছেন এবং সেখান থেকে মানুষকে ভারতের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে উঠিয়ে আনা হচ্ছে, তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। এই যে বৃত্তান্ত, যে উদ্বাস্তু মানুষদের কেউ নেই, কোনো সরকারই তাদের পক্ষে দাঁড়ায়নি, দাঁড়াবেও না। কোনো রাষ্ট্রপ্রধানই এই ছিন্নমূল মানুষের কথা ভাবেনি, ভাববেও না।
বছরের পর বছর, জীবনের পর জীবন তারা এইভাবে ছিন্নমূল হয়েও, ভবিষ্যৎহীন হয়ে, জন্মভূমি থেকে বিচ্যুত হয়ে ঘুরে বেড়াবে এবং শেষ পর্যন্ত তিনি একটি রূপকের মধ্য দিয়ে দেখাচ্ছেন যে পারিবারিক গৃহদেবতা দধিমোহন ঠাকুরও সেই কুলপুরোহিতের বাড়িতে রেখে আসতে হচ্ছে। ব্রতনাথের স্ত্রী উর্মিয়ার গৃহদেবতার পূজা করতে পারছে না। পারিবারিক ঐতিহ্য ছিল, যে ঐতিহ্য হরিমোহন, সূর্যনাথ এরা পালন করে এসেছেন এবং সূর্যনাথ যখন যশোর থেকে খুলনায় চলে আসেন, তখন সেই দধিমোহন ঠাকুরকে লুকিয়ে এনেছিলেন। তাদের পিসিমা বলেছিলেন যে, ঠাকুরকে এইভাবে বাস্তুচ্যুত করে নিয়ে যাস না, সংসারের অন্যায় হবে, অমঙ্গল হবে। কিন্তু তার বক্তব্য ছিল, ঠাকুরই যদি আমাদের ভবিষ্যৎ নির্ণয় করে দেয়, তাহলে আমরা ঠাকুরকে নিয়ে যাব না কেন? কিন্তু শেষ পর্যন্ত খুলনায় এসে সেখান থেকেও আবার গোত্রান্তর ঘটল, বাস্তুচ্যুত হতে হলো এবং হরিমোহনরা কিন্তু শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে চাননি। কেননা জন্মভূমি থেকে কে আর ত্যাগ করতে চায়? তারা স্বাধীনতা চেয়েছিল, নতুন দেশ চেয়েছিল, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চেয়েছিল। তারা জন্মভূমির বিচ্ছেদ চায়নি, অথচ জন্মভূমি থেকে বিচ্ছেদই তাদের নিয়তি হয়ে গেল। এবং হিন্দু মানুষ, মুসলিম মানুষ, সেই অঞ্চলের শিক্ষক, অধ্যাপক মানুষ, বুদ্ধিজীবী মানুষ এবং মঙ্গলবোধ, শুভ চেতনা আর মানুষ মিটিং মিছিল করেও এবং স্থায়ীভাবে বসবাসের একটা উপযুক্ত পরিসর গড়ে তোলার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি। যোগেন মণ্ডলের অনুগামী দলবল তারা মাথা তুলে দাঁড়িয়েছেন, লীগপন্থীর নেতৃত্বে পানু শেখের দলবল মাথা তুলে দাঁড়িয়েছেন এবং তারা রীতিমতো ছিনিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। হত্যালীলা ঘটে চলেছে, ফলস্বরূপ সেখানে বুঝি আর বসবাসের উপযুক্ত স্থান রইল না। শেষ পরিণাম দেশত্যাগ করতেই হলো। উদ্বাস্তুনামা একালের প্রেক্ষাপটে লেখা, এই সময়ে দাঁড়িয়ে লেখা এবং এই সময় থেকে লেখক আমাদের দেশভাগেরও আগের সময়ে ফিরে যেতে চেয়েছেন এবং দেশভাগ নিয়ে যে উপন্যাসগুলি লেখা হয় তার মধ্যে এটি অন্যতম এ কারণেই যে এটি পুরোটাই একটা গবেষণাধর্মী লেখা। এ কারণেই যে তিনি শুধু কাহিনী, পালাপালের চিত্র রাখেননি। দেশভাগের পেছনে যে আর্থসামাজিক পটভূমি, রাজনৈতিক কারণ, রাষ্ট্রনেতাদের মুখ্য উদ্দেশ্য, মুখে এক, পেছনে স্বার্থসিদ্ধির কাঠামো এবং জনপদ প্রদেশের ভেতর দিয়ে ধীরে ধীরে ভাঙন প্রক্রিয়া কিভাবে অগ্রসর হলো, সেইটা তিনি বড় নিপুণভাবে দেখানোর চেষ্টা করেছেন। আর এ কারণেই উল্লেখযোগ্য, সেই উদ্বাস্তু জীবনচিত্রকে, সেই দেশভাগের পটভূমিকে, ছিন্নমূল মানুষের পটভূমিকে তিনি মিলিয়ে দিয়েছেন একটি দ্বীপের মানুষের জীবনচরিত্রের সঙ্গে। দুই প্লটের চরিত্ররা কিন্তু আলাদা আলাদা, কিন্তু লেখকের দৃষ্টি আকর্ষণের বিষয় একটি, যে উদ্বাস্তুদের কোনো পরিত্রাণ নেই, তারা উদ্বাস্তু হয়েই যাবে। বছরের পর বছর রাষ্ট্রনেতারা তাদের ওপর ছড়ি ঘোরাবেন, রাষ্ট্রনেতাদের সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিক কার্যকলাপের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারিত হবে এবং আবহমান কাল ধরে উদ্বাস্তু প্রক্রিয়া চলতেই থাকবে। উপন্যাসটি ভালো লেগেছে, আপনারাও পড়ে দেখতে পারেন।